বিজয় সেনের মেয়ে মণিদীপা রাতের বেলা তার মাকে কারোর সঙ্গে কথা বলতে শুনতে পেল। পরদিন সকালে ফোন এলো বিজয় সেন নিখোঁজ। তিনি সকালে পুকুরে স্নান করতে গিয়েছিলেন আর ফেরেননি। আমি আর অরূপ পৌঁছলাম সেই পুকুরের কাছে। ডুবুরিরা জল থেকে বিজয় সেনের দেহটা বার করলো। ওনার শাড়ির আঁচলে সেই শিলনোড়া বাঁধা। আমার সন্দেহ হলো কেউ ওনাকে ডুবিয়ে খুন করেছে। বিজয় সেনের বাড়ির লোকেদের কাছে জানলাম ওনার কিউরিওর ব্যবসা ছিল। বিজয় সেনের দেহ পোস্টমর্টমে গেল। পোস্টমর্টম? না 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 না, সেসবের কি দরকার বলুন তো? হ্যাঁ, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এটা তো করতেই হয়। ভাস্কর, বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। শিলনোড়ার রহস্য আমি ভেদ করবই মিসেস সেন। বৌমণি, হ্যাঁ, আমি বলছিলাম তুমি কি বাড়ি চলে যাবে? আমাকে একটু বাড়ির লোকেদের সাথে কথা বলতে হবে অরূপ। সবাই ওনাকে এত ভালো বলছে, আমার একটু অদ্ভুত লাগছে জানিস। তুমি একটা জিনিস নোটিস করলে, পোস্টমর্টমের কথাটা বলতে সবাই কিরকম অবজেকশন জানাবে। আমার মনে হচ্ছে এদের মনের ভেতরে না কিছু একটা গোলমাল আছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে এদের মধ্যেই কেউ খুনি? জানি না, এখনো বলতে পারবো না। আমি সবার সাথে একটু ভালো করে কথা বলতে চাই। সদ্য ঘটা এত বড় একটা ঘটনা সকলের মনে কতটা প্রভাব ফেললো সেটা আমি দেখতে চাই। ঠিক আছে, তুমি যাও, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করো। বাড়ির সবাই কোথায়? সব ওপরে। ও, আপনি তো সেই গোয়েন্দা দিদিমণি না? বর দিদিমণি আপনার কাছে গেছিলেন তো? আপনি কি করে জানলেন? ওরা সবাই বলতেছিল। আপনি ওপরে যাবেন তো? আসেন। হ্যাঁ, যাবো একটু পরে। আগে একটু বসি এখানে। বসুন। এই বাড়িটার নাম সীতানাথ ভবন। সীতানাথ কে? ওই তো বর দিদিমণির বাবা। ও আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি। হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন আছেন এ বাড়িতে? আগে আমাকে আপনি আজ্ঞে করবেন না দিদিমণি। দিনুরে কেউ আপনি আজ্ঞে করে না। আমি তাহলে তোমায় তুমি বলি আর দিনু দাদা বলি। দিনু দাদা বললেন? বর দিদিমণিও দিনু দাদা বলেই ডাকতো। ঘরের মানুষের মতন ব্যবহার করতো, কথা কইতো, ভালোবাসতো, বিশ্বাস করতো। দিনু দাদা, তুমি এ বাড়িতে কতদিন আছো? তার তো সে ছোট থেকে কমতে লেখার শখ। শুনেছি
সিনেমার গান লেখে। সিনেমার লিরিসিস্ট আদিনাথ ঘোষ? নাম শুনেছি বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, তোমার দাদাবাবু কোনোদিনও ব্যবসায় যাননি? যাবে, তার তো সেদিকে মনই ছিল না। ছোট থেকে কেবল পেলে পেলে বেড়ানোর অভ্যেস, কোনো দায় দায়িত্ব একদম নিতে পারতো না। কি যে লেখালেখির শখ মাথায় ঢুকলো, বড়বাবুর এটার উপর খুব রাগ। ওই জন্যই তো পুরো ব্যবসাটা বড় দিদিমণিকে দেখতে দিয়ে দিল। আর হ্যাঁ, যদি কোনোদিন ওনার ছেলেরা বড় হয়ে লায়ক হয়, দায়িত্ব নিতে পারে, তবে ব্যবসার অর্ধেকটা পাবে। আপনি আবার ফিরে এলেন? না, আমি আসলে যাইনি। আপনার সাথে একটু কথা বলে তারপর যাব ভাবলাম। আর কি কথা বলবেন? যে যাবার সে তো চলেই গেল। আমার মায়ের পেটের একমাত্র বোন ছিল, জানে। দিদি আমার থেকে বয়সে 2 বছরের বড় ছিল। মায়ের মতো কোলে পিঠে করে মানুষ করেছে আমাকে। ছেড়ে দিন, ছেড়ে দিন। ও সব যে চলে গেছে তাকে তো আর ফিরে পাবো না। দেখুন আদিনাথ বাবু, আপনার দিদি আমার কাছে এসেছিলেন একটা রহস্য ভেদ করার জন্য। আমাকে সেটা করতেই হবে। উনি আমাকে তার জন্য পারিশ্রমিকও দিয়েছিলেন। আপনার দিদির কথার মর্যাদা রাখতে আমাকে এটা করতেই হবে। সেই জন্য আপনার সাথে কথা বলাটা খুব দরকার আদিনাথ বাবু। চলুন, আসুন। দেখুন, ছোটবেলা থেকেই আমার ওই কিউরিওটিওতে খুব একটা উৎসাহ ছিল না। দিদি সবটা দেখতেন, দিদি বুঝতেন আর কি। ব্যবসার কাজেও দিদি বাবাকে সাহায্য করতেন, তাই ব্যবসার পুরো দায়িত্বটাই বাবা দিদিকে দিয়ে যান। আমার নিয়ে খুব একটা আক্ষেপ ছিল না। সেটাই তো স্বাভাবিক, তাই না? আমাকে দিয়ে কি লাভ হতো বলুন? হ্যাঁ, আপনার বাবা যে আপনার দিদিকে সবকিছু দিয়ে দেন, তাতে আপনার খারাপ লাগেনি? না, খারাপ লাগবে কেন? আমি তো ভালোই, না, আমার কোনো অসুবিধে ছিল না। আমি বেশ নিশ্চিন্তে ছিলাম। আসলে আমি যেটা করতে চাইতাম বা করতাম, মানে যেটা আমি ভালোবাসতাম, সেটা না বাবা কোনোদিন বুঝতে পারেনি, জানেন। আমাকে কোনোদিন এনকারেজও করেননি, কোনোদিন না। আপনার দিদিকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমি তো বললাম আমার দিদি শত্রুহীন মানুষ ছিলেন। আমি তো এমন কাউকে দেখিনি যার দিদিকে মারার কোনো কারণ থাকতে পারে। আচ্ছা, ওনার ব্যবসায় এর মধ্যে কোনো অশান্তি হয়েছিল বলে আপনি জানেন? না, ওসব জানি না। আমি তো ওসব নিয়ে মাথা ঘামাতাম না। ও আচ্ছা, একটা কথা, আপনার ছেলে মেয়েদের মধ্যে কেউ ব্যবসায় আসতে চায়নি? বাবা, আপনার ওষুধটা। আসলে ওরা ব্যবসার ব্যাপারে কেউই খুব একটা ইন্টারেস্টেড নয়। আর সম্রাট তো নিজের এনজিও নিয়েই ভীষণ ব্যস্ত। এনজিও? হ্যাঁ, ছোটবেলা থেকেই সমাজসেবার ভূত ওর মাথায় চেপেছে। আমি কোনোদিন বাধা দিইনি। ভালো করে কাজটা করছে, করুক না। আর সার্থক তো সবে কলেজ শেষ করলো, এইসব দিকে ওর ঝোঁক নেই, মানে খুব একটা ভালোবাসে না আর কি। আর আপনার মেয়ে? দেবী, ও তো বিদেশে থাকে। ওর বর ইন্দ্র ওখানকার ওই খুব বড় ইন্টেরিয়র ডিজাইনার। ওখানকার ওই যারা সেনেটার আছেন
তাদের বাড়ি সাজিয়েছে, শুনেছি, ছবিও পাঠিয়েছে। ওদের অনেক বড় ব্যাপার, খুব নাম ডাক, বুঝলেন তো। বাবা কে রে? আয়। বাবা তুমি এখানে আর আমি তো এ কি আপনি এখানে? না না, উনি ওই তোর পিসি একটা ওই ব্যাপারে গিয়েছিলেন না ওনার কাছে, ওই রহস্য। হ্যাঁ কিন্তু আপনি শিলের ব্যাপারে খোঁজ করতে দেবিকা, বাবার সঙ্গে? হ্যাঁ? দেবিকা তুমি ফ্রেন্ডিকে রাখো, আমি একটু আসছি। এক মিনিট, মিস্টার ঘোষ, মানে আপনার শ্বশুরমশাই আপনার খুব প্রশংসা করছিলেন, বলছিলেন যে বিদেশে আপনি নাকি অনেক বড় বড় লোকের বাড়িতে সাজিয়েছেন, মানে ইন্টেরিয়ার ডেকোরেশন করেছেন। হ্যাঁ আমরা তো ডেট্রয়েটে থাকি, ওখানে অনেক বড় বড় লোকেদের বাড়ি ইন্টেরিয়র ওই করেছে। ইনফ্যাক্ট ওকে ওখানে সবাই একটাকেই চেনে। অ্যাকচুয়ালি ওখানকার মেয়রের বাড়ির ইন্টেরিয়ারটা আমারই করা। ও বাবা, সে তো বিরাট ব্যাপার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি তো প্রাইভেট ডিটেকটিভ, একটা কথা বলুন তো, এখানে একটা পোস্টমর্টম করতে হাউ মাচ টাইম ইট টেকস? সেটা আপনি একটু থানায় ফোন করে জিজ্ঞেস করে নিন না, ওরা আপনাকে ঠিকঠাক বলতে পারবে। এখানে দেখছি কেউ কিচ্ছু জানে না। তোর মা কোথায় রে? মনির কাছে। ও, মেয়েটার জীবনের উপর দিয়ে যা গেল। আমি কি একবার মণিদীপার সাথে দেখা করতে পারি এখন? না, আসলে মেয়েটা এখন যেভাবে ভেঙে পড়েছে, তাতে করে জান, আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কাঁদিস না মা, কাঁদিস না। আসুন মা। মনি, দেখ। আমি জানি তোমার মনের অবস্থা ভালো নেই, তোমার এখন কথা বলতে ইচ্ছে করবে না। আসলে আমি না পুরো ঘটনাটার সাথে অদ্ভুতভাবে জড়িয়ে গেছি। আসলে তোমার মা গতকাল আমার কাছে এসেছিলেন এই শিল রহস্য সমাধান করার জন্যে, আর আজ তার মৃতদেহের সাথে ওই শিলটাই পাওয়া গেল। তোমার মার মৃত্যু আর শিল রহস্য দুটো এক হয়ে গেছে। যে করেই হোক এই রহস্য সমাধান আমাকে করতেই হবে। মিসেস মিত্র, আপনাকে একটা কথা বলে দিই, আমাদের যে শিলটা চুরি হয়েছে ওইটা আর পিসির আঁচলে বাঁধা শিলটা কিন্তু এক নয়। তার মানে? হ্যাঁ, পিসির দেহটা যখন তোলা হলো তখন পিসির আঁচলের সঙ্গে দড়ি দিয়ে যে শিলটা বাঁধা ছিল ওটা কিন্তু আমাদের রান্নাঘরে চুরি হওয়ার শিল নয়, দুটো একদম আলাদা শিল। হ্যাঁ, আমিও সেটা দেখেছিলাম, বৌমাকেও বলেছিলাম, বৌমাও বলল যে ওটা আমাদের হারিয়ে যাওয়া শিল নয়। সে কি, আরো একটা শিল? আচ্ছা, আপনাদের রান্নাঘরের নতুন শিলটা আছে? না, শিল হারানোর পরে অন্য কোনো শিল তো কেনা হয়নি। তাহলে বিজয় সেনের আঁচলে বাঁধা শিলটা কোত্থেকে এলো? তাহলে কি বাইরের কেউ? এই শিল রহস্যটা দেখছি অন্যভাবে ভেবে দেখতে হবে। পাপাকে গিয়ে বলো না। পাপা কোথায়? Don't know. I am hungry. আসছি। ও হ্যাঁ, বলছি যে রিলেটিভরা কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছে, ওদের বাইরের ঘরে বসতে বলেছি। হ্যাঁ, আর হ্যাঁ,
আমি বলেছি যে মনি শুয়ে আছে, নইলে ওরা এই ঘরেই চলে আসবে। না না, আমি কথা বলে আসি, চলো। মনিদীপা, আমি তোমাকে যে কথাটা বলছিলাম, দেখো তোমার মায়ের মৃত্যু রহস্য আর শিল রহস্য দুটো কিন্তু এখন এক হয়ে গেছে। এই রহস্য সমাধান করার জন্য আমার তো তোমার একটু সাহায্য লাগবে। বলুন, কি জানতে চান? গত কয়েকদিন তুমি তোমার মায়ের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে, মানে অদ্ভুত কোনো আচরণ বা কোনো কথা, যার কোনো জবাব পাওনি তুমি। দেখুন, এই শিল চুরি আর চিঠির ব্যাপারটার পর থেকেই মা খুব টেন্স হয়ে গেছিলেন। বাড়ির সবাই ব্যাপারটা নিয়ে গুরুত্ব না দিলেও মা ভেতর থেকে ব্যাপারটা নিয়ে খুব অস্বস্তি ফিল করছিলেন। হ্যাঁ, সে তো বটেই, সেই জন্যই তো তোমার মা আমার কাছে এসেছিলেন। এছাড়া অন্য কিছু লক্ষ্য করেছিলে বা অন্য কিছু জেনেছিলে? ও হ্যাঁ, কাল রাত 12টা নাগাদ যখন আমি বই বন্ধ করে শুতে যাচ্ছি, তখন হঠাৎ শুনলাম। তুমি কি আমাকে ভয় দেখাতে চাও নাকি? তাতে কোনো লাভ হবে না, যা পারো করে নাও। এত রাতে মায়ের গলা, কার সাথে কথা বলছে? আমাকে ভয় দেখানোর চেষ্টা একদম করবে না। দরজা তো বন্ধ, মা কি শুয়ে পড়লো? কিন্তু এত রাতে মা কার সাথে কথা বলছিল? একবার ডেকে জিজ্ঞেস করবো। থাকি, এখন আর ডাকবো না, 12টা বাজে, মায়ের শোয়ার সময় হয়ে গেছে। রাত্রির 12টার সময় ওনার গলার আওয়াজ? হ্যাঁ, আমরাও কিন্তু ঘর থেকে দিদির গলার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আর যার সাথে উনি কথা বলছিলেন তার গলা পাননি? না, সেটা শুনতে পাইনি। আর কিছু যা এই কদিনে ঘটেছে যেটা তোমার মনে হয় আমাকে বলা দরকার? না। আচ্ছা মনিদীপা, তোমার মায়ের ব্যবসাতে এর মধ্যে কোনো ঝামেলা যাচ্ছিল কিনা সেসব তুমি জানো? না, মায়ের ব্যবসায় ঝামেলা বা অশান্তি দিয়ে মা কিছুই বলেনি। মা, ওই নিচে শ্যামবাজার থেকে পিসির আর গোলপাক থেকে কাকারা এসেছেন। মনি, তুই একটু বস মা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, মিসেস মিত্র, আপনি কি? হ্যাঁ, আমি আসি, আমি পরে এসে আপনাদের সবার সাথে কথা বলবো। চলুন আপনাকে এগিয়ে দিই। পিসির মতো এমন একজন মানুষ এভাবে দুম করে চলে যাবেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না, জানেন। অসাধারণ একজন মহিলা ছিলেন উনি, ভীষণ এফিশিয়েন্ট। মানে ঘরে বাইরে একা হাতে সামলানো, এটা ভাবা যায় না। আমি তো বহুবারই বলতাম, পিসি তোমার মতো বয়সে গেলে আমরা কেউই এরকম করতে পারবো না। খুব দৌড়াদৌড়ি করতেন না উনি? ভীষণ। কিউরিয়ার ব্যবসা হলে যা হয়, মানে কোথাও কোনো ইম্পর্টেন্ট পুরনো ভ্যালুয়েবলস আছে জানলেই উনি দৌড়তেন, একেবারে চোরকির মতো ঘুরতেন। উনি কি এসব অ্যান্টিক জিনিসপত্র খুব ভালো চিনতেন? ভীষণ ভালো চিনতেন, মানে জহুরির চোখ যাকে বলে। আগে নিজে গিয়ে ভালো করে দেখে পরখ করে তবেই আনতেন। বাবা, তো খুব কঠিন কাজ। সত্যি কথা বলতে কি, একজন মহিলা কিউরিওর ব্যবসা করে আমি কিন্তু আগে কখনো শুনিনি, জানেন। কি করে শুনবেন বলুন? মানে কলকাতা শহরে আছেই বা কজন? আমার মনে হয় না পিসির লেভেলে কেউ আছে এমন মানুষ। ওনাকে ভীষণ সম্মান করা হতো এই মার্কেটে, ভীষণ মানা হতো। একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন? হ্যাঁ বলুন না। এই ব্যবসা নিয়ে ফ্যামিলিতে কোনো অশান্তি ছিল না? মানে দেখুন, আপনার শ্বশুরমশাই তো এই ব্যবসার মধ্যে ছিলেন না, ওনার বাবা ব্যবসাটা ওনার মেয়েকে দিয়ে গেছিলেন, সেটা নিয়ে ওনার কোনো
অসুবিধে ছিল না? না 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 না, আপনি তো দেখলেনই আমার শ্বশুর মশাইকে। উনি আগাগোড়াই একটু গা এড়িয়ে চলার মতো মানুষ, মানে যতটা দায়িত্ব এড়িয়ে চলা যেতে পারে। ইনফ্যাক্ট উনি নিজেই সবাইকে বলতেন যে দিদি ওনার ব্যবসাটা নেওয়ার পরে ওনাকে বাঁচিয়ে দিলেন। উনি তো গান লেখেন, কোনো ছদ্মনামে লেখেন কি? তো না না, কেন বলুন তো? না মানে আদিনাথ ঘোষ নামে কোনো গীতিকারের নাম আমি কখনো শুনেছি বলে আমার মনে পড়ছে না। মনেই বা পড়বে কি করে, মানে উনি তেমন তেমন কিছু একটা করতে পারেননি। কিছু ছবিতে দু একটা গান লিখেছিলেন, বাস ওই অবধি। আর আপনার স্বামী সম্রাট বাবু, উনি কখনো ব্যবসায় ভাগ চাননি? না না, আমার হাজবেন্ড ও তো সবসময় ওই এনজিও নিয়েই ব্যস্ত থাকে। আর পিসি যেভাবে একা হাতে পুরো ব্যবসাটা সামলাতেন, আমার মনে হয় না যে সকলে মিলে সামলালেও এইভাবে সামলাতে পারতো। বুঝতে পারছি, খুব এফিশিয়েন্ট হার্ড ওয়ার্কিং একজন মহিলা। অথচ বিজয়া সেনকে দেখলে মনেই হয় না যে ওনার মধ্যে এত গুণ। কিন্তু জানেন, পিসির কিন্তু রিসেন্টলি একটা বড় সেটব্যাক হয়েছিল। কিরকম? মানে সপ্তাহখানেক আগেই একটা কনসাইনমেন্ট, মানে একটা ভর্তি ট্রাক ওড়িশা থেকে আসছিল। তো তার মধ্যে একটা প্রাচীন পাথরের দামি গণেশের মূর্তি ছিল। তো ওটা বাইরের মার্কেটে বেচলে, মানে বিদেশে বেচলে বেশ ভালো টাকা পাওয়া যাবে। কিন্তু হঠাৎ করে সেই ট্রাকটার আর কোনো খোঁজ পাওয়া গেল না, মানে ওটা এলোই না। এলো না মানে? কোথায় গেল?